আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় ঢুকে সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন। এরপর জানিয়ে দিব চীনকে নিয়ে আমেরিকার নতুন ভাষ্য নেপথ্য কি। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 পাচ্ছে ইউক্রেন, এবারও কি হারবে রাশিয়া? এদিকে নাইজারের সামরিক হস্তক্ষেপের বিরোধী এরদোগান। জানিয়ে দেব মস্কোয় হঠাৎ বন্যা, আন্ডারগ্রাউন্ডে তলিয়ে 4 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে বেসামরিক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ায় ঢুকে সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন। রাশিয়ার মধ্যে ঢুকে দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। তাদের ড্রোনের হামলায় রুশ বিমান ঘাঁটিতে থাকা সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটোসি 2 বিমান ঘাঁটিতে একটি সুপারসনিক বোমারু বিমানে আগুন জ্বলছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে ছোট্ট একটি ড্রোনের আঘাতেই পুরো বিমানটি ধ্বংস হয়ে গেছে। তবে এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। TU-22 সুপারসনিক বম্পার শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমানটিকে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানিয়েছে কপ্টার ধরনের একটি ড্রোন দিয়ে হামলা হয়েছিল মস্কোর সময় সোমবার সকাল 8টার দিকে। হামলার আগে ড্রোনটিকে এয়ারফিল্ডের পর্যবেক্ষকেরা শনাক্ত করতে সক্ষম হয়েছিল এবং ছোট্ট অস্ত্রের গুলি দিয়ে আঘাত করেছিল। তারপরও এটি এসে আঘাত আনে এবং একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। বিবৃতিতে আরও বলা হয়েছে এয়ারফিল্ডের পার্কিং লটে যে আগুন লেগেছিল তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম পোস্ট করা ছবিতে আগুনটিকে অনেক বড় মনে হয়েছে। এতে একটি বিমান ধ্বংস হলেও তা ক্ষতির দিক থেকে খুবই কম, কারণ এই বহরে রাশিয়ার 60টি বিমান রয়েছে। তবে হামলাটি রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হওয়ায় তা ইউক্রেনের ক্রমবর্ধমান ক্ষমতাকে প্রকাশ করেছে। গত কয়েক মাস ধরে ইউক্রেনে এ ধরনের মনুষ্যবিহীন ড্রোন দিয়ে কয়েকশো মাইল দূরে রাশিয়ার রাজধানী মস্কোতেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সর্বশেষ হামলার স্থানটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 650 কিলোমিটার দূরে। এদিকে ধ্বংস হওয়া TU-22 সুপারসনিক মূলত স্নায়ুযুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এগুলো সিরিয়া, চেচনিয়া এবং জর্জিয়ার যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। এর আধুনিক সংস্করণগুলো হলো মাস 2, যা ঘন্টায় 2300 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং 24,000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। চীনকে নিয়ে আমেরিকার নতুন ভাষ্য নেপথ্য কি। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের সাম্প্রতিক 3টি প্রতিবেদনে চীন সম্পর্কে নতুন এক ভাষ্য হাজির করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও বিশ্বমঞ্চে চীন ছিল আমেরিকার ভীতি জাগানিয়া প্রতিযোগী, কিন্তু এখন আমরা শুনলাম চীন একটি আহত ড্রাগন। একটি সময়ে অনমনীয় উত্থানের জন্য যে দেশটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল, অবনমনের কারণে সে এখন নতুন আরেক ধরনের হুমকি সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে নিয়ে নতুন এই ভাষ্য নির্ধারণ করে দিয়েছেন। যেমন দ্য নিউ ইয়র্ক টাইমসের মাইকেল ডি শিয়ার লিখেছেন, চীনে বেকারত্বের উচ্চ হার এবং বুড়িয়ে যাওয়া কর্মী বাহিনীর কারণে বিশ্ব অর্থনীতিতে চীন এখন টাইম বোমায় পরিণত করেছে। বাইডেন সতর্ক করে দিয়েছেন এই বলে যে যখন দুষ্ট লোকেরা সমস্যায় পড়ে তখন তারা দুষ্টমি করে, কিন্তু বেকারত্বের উচ্চ হার এবং বুড়িয়ে যাওয়া জনগোষ্ঠীর কারণে চীন কেন বিশ্বের জন্য হুমকি তার কোনো ব্যাখ্যা নেই। চীনের অবনমন নিয়ে নতুন এই ভাষ্যের পেছনে শিয়ার অবশ্য আরেকটি কারণ দেখিয়েছে। চীনের উত্থান ও যুক্তরাষ্ট্রের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে চীন যেন আর লাভবান হতে না পারে তার ঠেকাতে প্রেসিডেন্ট এখন উঠে পড়ে লেগেছেন। সেমিকন্ডাক্টরের ওপর নতুন করে নিয়ন্ত্রণ আরোপের পর হয়তো তিনি এখন অসামরিক বিষয় যুক্ত করতে চাইছেন। এদিকে অর্থনীতি বিষয়ক সাংবাদিক পিটার এস গোল্ডম্যান নতুন এই ভাষ্যের পক্ষে আরও বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন। যেমন চীনের আমদানি রপ্তানির পরিমাণ কমে আসা, খাদ্যপণ্য থেকে শুরু করে আবাসন ও অন্যান্য পণ্যের দাম কমে যাওয়া, গৃহায়ন খাতে ধস, আবাসন খাতে ঋণ পরিশোধের অক্ষমতা,
যার পরিমাণ প্রায় 7.6 বিলিয়ন মার্কিন ডলার। তবে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হতে বসা ব্যাংক ঋণের তুলনায় এই অর্থ সামান্যই। যুক্তরাষ্ট্রের তৈরি F-16 পাচ্ছে ইউক্রেন, এবারও কি হারবে রাশিয়া? যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেট পেতে যাচ্ছে ইউক্রেন। গতকাল রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনকে F-16 ফাইটার জেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী বছরের শুরুতে এই প্রথম 6টি জেট পৌঁছে দেওয়া হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। জেলেনস্কির কোপেনহেগেন সফরের আগে ওয়াশিংটন এটি অনুমোদন করে। এই ফাইটার জেট পেলে রাশিয়াকে পরাজিত করতে পারবেন বলে তার আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সোমবার ডেনমার্কে এক সভায় কথা বলেন তিনি। ডেনমার্কের পার্লামেন্টের বাইরে বক্তৃতা শুনতে জড়ো হওয়া হাজারো মানুষের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আজ আমরা আত্মবিশ্বাসী যে রাশিয়া এই যুদ্ধে হারবে। এর আগে এই জোটগুলো ইউক্রেনকে সরবরাহ করা হলে 18 মাস ধরে চলা যুদ্ধ কেবলই বাড়বে বলে সতর্ক করেছিল রাশিয়া, যেখানে রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ দখল করে আসছে। ডেনমার্কের সংবাদ সংস্থা রিটজাও এক প্রতিবেদনে রুশ প্রতিনিধি ভ্লাদিমির রবিনকে উদ্ধৃত করে বলেছে, ইউক্রেনকে ডেনমার্কের 19টি F-16 দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনে সংঘর্ষ আরো বাড়িয়ে দেবে। বারবিন বলেছেন, ইউক্রেনকে শান্তির শর্ত নির্ধারণ করতে হবে, সেখানে পেছন থেকে ডেনমার্ক যা করছে তাতে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যাওয়া ছাড়া ইউক্রেনের হাতে কোনো বিকল্প থাকছে না। ইউক্রেনীয় সেনারা বলছে, সফল পাল্টা আক্রমণের জন্য F-16 খুবই কার্যকর। এটি রুশ ফাইটার জেটকে ইউক্রেনের আকাশ সীমায় ঢুকে হামলা করায় শক্তভাবে বাধা দেবে। ইউক্রেনীয় সংবাদ সংস্থা দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাতের বরাত দিয়ে বলছে, আকাশে শ্রেষ্ঠত্ব, মাটিতে সাফল্যের চাবিকাঠি। নাইজারের সামরিক হস্তক্ষেপের বিরোধী এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নাইজারে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের হস্তক্ষেপই ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। হাঙ্গেরির সফরকালে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান বলেন, পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ACOWS যে সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে তা যথাযথ হবে না। এরদোগান বলেন, মালি ও বুর্কিনা ফাসো এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে এর অর্থ হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নাইজারের সামরিক হস্তক্ষেপের অর্থ হবে আফ্রিকার অনেক দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়া। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, তিনি যত দ্রুত সম্ভব সাংবিধানিক ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রশাসনের প্রত্যাবর্তনকে সমর্থন করেন। গত 26 জুলাই নাইজারের প্রেসিডেন্টের রক্ষী বাহিনী প্রেসিডেন্ট বাজুমকে আটক করে, পরে তারা সরকার উৎখাতের ঘোষণা দেয়। নাইজারের প্রেসিডেন্ট রক্ষী বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহমান নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করেন। এরপর থেকেই পশ্চিম আফ্রিকান জোটটি সাবেক প্রেসিডেন্টের সমর্থনে সামরিক হস্তক্ষেপের কথা বলতে থাকে। জোটের কমিশনার আব্দুল ফাতাও বলেন, জোটের 15টি দেশের মধ্যে 11টি হস্তক্ষেপের জন্য সৈন্য দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে। আবার